18 লাখ হাজির পদচারণায় মুখর মক্কা, পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, এবাদতে মশগুল মুসল্লিরা। ছিনতাই ডাকাতি আর খুনোখুনিতে ঢাকা এখন আতঙ্কের নগরী, ঈদ সামনে রেখে বেপরোয়া অপরাধীরা। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই হবে জাতীয় সনদ, বললেন আলী রিয়াজ, প্রতিনিধিদের নানা প্রস্তাব। প্রিয়জনের সঙ্গে ঈদ সময় কাটাতে রাজধানী ছাড়ছে মানুষ, চাপ বেড়েছে রেল স্টেশনে, ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। হঠাৎ রাজশাহীতে বাড়ছে করোনার, দুদিনে শনাক্ত 11 জন, আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। রাশিয়ার সঙ্গে সংযোগকারী ক্রিমিয়ান সেতুতে হামলা, ইউক্রেনের গুরুতর ক্ষতি হয়নি দাবি রাশিয়ার। এবং প্রীতি ম্যাচের সন্ধ্যায় ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, ঢাকায় পৌঁছেছেন শমিত, মাঠে নামছেন হামজা ফাহমিদুলও। দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে বিস্তারিত সংবাদ। ছিনতাই ডাকাতি ও খুনোখুনিতে আতঙ্কের নগরীতে পরিণত হচ্ছে রাজধানী ঢাকা। প্রায় প্রতিদিনই ঘটছে খুন, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা। গত 5 মাসে নগরীতে এসব অপরাধের ঘটনায় মামলা হয়েছে 343টি। যদিও পেশাদার অপরাধীদের এমন বেপরোয়া তৎপরতার নেপথ্যের কারণ ও প্রতিকার নিয়েও বেশ নড়াচড়া শুরু করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের দাবি, আগের তুলনায় রাজধানীতে কমেছে অপরাধের চিত্র। দর্শক, বাকিটা দেখুন সহকর্মী শাহাদাত নিশাতের রিপোর্টে। রাজধানীর বাড্ডার গুদারাঘাট 4 নম্বর রোড। বিএনপি নেতা কামরুল হাসানকে এভাবেই ফিল্মি স্টাইলে গুলি করে দৌড়ে পালাচ্ছেন 2 ব্যক্তি। গেল 17 মে পাশাপাশি 2 এলাকা মোহাম্মদপুর ও ধানমন্ডিতে 15 মিনিটের ব্যবধানে 2টি খুনের ঘটনা ঘটেছে। সম্প্রতি রাজধানীতে ছিনতাইয়ের ঘটনাও কম নয়। এ চিত্র রাজধানীর মগবাজার, যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে ছিনতাইয়ের ঘটনা। ডিএমপির তথ্য মতে গত 5 মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে 105টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 212টি আর ডাকাতির ঘটনায় 26টি। এর মধ্যে গত মাসে খুনের ঘটনায় 23টি, ছিনতাইয়ের ঘটনায় 35টি ও ডাকাতির ঘটনায় 2টি মামলা হয়েছে। রাজধানীতে প্রতিদিন গড়ে 2টি করে ছিনতাই আর 1টি করে খুনের ঘটনা ঘটছে। এর মধ্যে অনেকেই ভয়ে দ্বারস্থ হন না আইন শৃঙ্খলা বাহিনীর। আসছে ঈদুল আজহা, এ নিয়ে রাজধানীবাসীর চিন্তাও কম নয়। পকেটে টাকা নিয়ে পশুর হাটে যান অনেকে, কেউ আবার পশু কিনে থাকেন দুশ্চিন্তায় চুরি হয়ে যাওয়ার ভয়ে। ঈদকে ঘিরে এমন অনিরাপদ অবস্থা থেকে রাজধানীবাসীকে নিরাপত্তা দিতে কতটুকু প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী? এ নিয়ে ডিএমপি জানায়, ঈদকে ঘিরে জরুরি নিরাপত্তায় চালু রাখা হয়েছে হটলাইন নম্বর। ঈদের ফাঁকা ঢাকায়ও নিয়মিত টহল কার্যক্রম চলবে। রমজান এবং ঈদুল ফিতরে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ঈদুল আজহার জন্য নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। আশা করি পূর্ববর্তী সময়ে যেভাবে মানুষ উৎসব এবং উদ্দীপনার মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করতে পেরেছেন, একইভাবে ঈদুল আজহাও উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে মানুষ পালন করতে পারবেন। একই সঙ্গে পুলিশের তৎপরতায় রাজধানীতে অপরাধ আগের তুলনায় কমেছে বলেও জানান তিনি। তাতে দেখা গেছে অপরাধের একটা নিম্নমুখী প্রবণতা আমরা লক্ষ্য করি। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। সরকারের স্থায়িত্বের জন্য 70 অনুচ্ছেদের সংশোধনীতে একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে সবগুলো বিরোধী দল থেকে নেয়ার বিপক্ষে বিএনপি। মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্যের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় পর্বের বিষয়ভিত্তিক আলোচনায় এ প্রসঙ্গ উঠে এসেছে। এছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, নারীদের আসন নিয়েও আলোচনা হয়। রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমঝোতায় আসবে বলে আশা প্রকাশ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়ে একমতে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় পর্বের আলোচনা। আমি ব্যারিস্টার সানি আব্দুল হক। মঙ্গলবার এতে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল। বৈঠকে 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হয়। সবাইকে শুভেচ্ছা। আমি মুশতাক হোসেন। বিএনপি জানায় 70 অনুচ্ছেদ অনুযায়ী আস্থা ভোট না থাকলে সরকার পরিচালনায় স্থায়িত্ব থাকবে না, বারবার পরিবর্তন হবে সরকার। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের পক্ষে বিএনপি। মোটামুটি 3টা বিষয়ে প্রায় সব দল একমত।
আর কিছু আলোচনা এসেছে যে দুইটা বিষয়ে একমত, কিন্তু আস্থা ভোট, সংবিধান সংশোধনী এবং অর্থ বিল এই তিনটার বিষয়ে মেজরিটি একমত বলে আমার মনে হয়েছে। বৈঠকে অর্থ বিলের পাশাপাশি আস্থা ভোট থাকার পক্ষে জাতীয় নাগরিক পার্টি। তাদের দাবি, সংসদ সদস্যদের স্বাধীনতা যেমন দরকার তেমনি দরকার সরকারের স্থিতিশীলতা। হাসিবুদ্দিন হোসেন, মিডিয়া সমন্বয়ক, রাষ্ট্র সংসদীয় সব কমিটিতে বিরোধী দল থেকেই প্রধান করার পক্ষে মত দেন এনসিপি নেতা সাজ্জিস আলম। স্থায়ী কমিটির যে সভাপতি, সেটা বিরোধী দল থেকে দেওয়ার যে সিদ্ধান্ত, এই বিষয়ে সবার ঐকমত্য আছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এগুলোর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়া উচিত। এদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন জামায়াত নেতারা। নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ, এই তিনটা বিষয় ছাড়া আর সকল বিষয়ে একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে চাইলে অপিনিয়ন দিতে পারবেন। এছাড়াও সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের পক্ষে মত দেন দলগুলো। তবে নারী আসন নির্বাচন পদ্ধতি নিয়ে ভিন্ন মত দিয়েছেন তারা। আগামী সংসদটা হবে সংবিধান সংস্কার পরিষদের সংসদ, পার্লামেন্ট মেম্বারগণ স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবেন। এদিকে সংস্কার কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয় বলে জানায় ঐকমত্য কমিশন। তারা বলেছেন, দলগুলো যেসব মতামত দিয়েছে তার আলোকেই করা হবে জুলাই সনদ। যে প্রক্রিয়াটার সঙ্গে আমরা সকলে আন্তরিকভাবে যুক্ত আছি এবং আমরা আশা করছি যে আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য জাতীয় সনদ, সেই জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে অগ্রসর হতে পারব। গেল অক্টোবরে সংবিধান নির্বাচন ব্যবস্থা সংস্কারে বেশ কয়েকটি কমিশন করে অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয় কমিশনগুলো। এরপর তাদের দেয়া সুপারিশের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। শাকিলুজ্জামান, দপ্তর সম্পাদক, মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দর্শক, এবার পবিত্র হজের খবর। 18 লাখ মুসল্লির পদচারণায় মুখর এখন পবিত্র মক্কা নগরী। শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। আল্লাহর সন্তুষ্টি লাভে প্রার্থনায় মশগুল মুসল্লিরা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নাসরিন আক্তারের রিপোর্ট, আরো জানাচ্ছেন আরবিদ আফসার। ধর্মপ্রাণ হাজিদের পদাচারণায় মুখরিত পবিত্র নগরী মক্কা। মহান আল্লাহর দরবারে হাজির হতে পেরে আবেগ ও আনন্দের কমতি নেই হজযাত্রীদের মনে। অনেকের কাছে এ যেন স্বপ্নের মতো। আজ শুরু হচ্ছে হজ্জের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের হজ পালন সহজ করতে নানা প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। তীব্র গরম থেকে বাঁচাতে নেওয়া হয়েছে কার্যকর ব্যবস্থা। রাস্তাঘাট শীতল রাখা থেকে শুরু করে প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা পরিষেবাও। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তিও। সৌদি সরকারের দেয়া তথ্য অনুযায়ী এবছর হজ পালন করছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 18 লাখ হাজি, যে তালিকায় আছে বাংলাদেশের 87,100 হজ যাত্রী। ধর্মীয় বিধান অনুযায়ী জিলহজ মাসের 8 তারিখ শুরু হয় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মূলত এর আগের রাতেই হজের নিয়মে এহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিগণ। জোহরের নামাজের আগেই মিনায় পৌঁছান তারা। বুধবার মিনায় দিনভর অবস্থান করে রাত্রি যাপন শেষে পরদিন ভোরে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। 9 জিলহজ আরাফাতের ময়দানে হাজিদের অবস্থান করাকেই মূল হজ হিসেবে গণ্য করা হয়। ময়দানে লাখ লাখ হাজির কণ্ঠে শোনা যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক জিকির। দিনভর নানা ইবাদতে মগ্ন থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে অবস্থান করবেন হাজিরা। সন্ধ্যার পরপরই মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন তারা। সেখানেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন। মুজদালিফা থেকে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। 10 জিলহজ ঈদুল আজহার দিন ফজরের নামাজের পর মুজদালিফা থেকে আবার মিনায় এসে জামারাহতে শয়তানকে 60টি পাথর নিক্ষেপ শেষে পশু কুরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন পুরুষরা। নারীরা চুলের একটি নির্দিষ্ট অংশ কাটবেন। পরে কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারওয়া সাই করবেন তারা। এরপর 11 ও 12 জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপ সহ বাকি আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। মক্কা ত্যাগ করার আগে হাজিরা কাবাতে বিদায়ী তাওয়াফ করবেন। এর মাধ্যমেই শেষ হবে লাখো মুসল্লির পবিত্র হজের কার্যক্রম। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।
দর্শক, প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। রেল, সড়ক ও নৌপথে বাড়ছে যাত্রীর ভিড়। ঈদযাত্রার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন কমলাপুর রেল স্টেশন, সাভার ও মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ, দেওয়ান ইমন ও আব্দুল আলিম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। শুরুতে চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, সেখানে রয়েছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ইউসুফ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ইউসুফ, কেমন ভিড় দেখছেন? সব ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা? রেলের সার্বিক পরিস্থিতি কি আমাদের জানাবেন? ঘরমুখ মানুষের ঈদযাত্রায় এবার কিন্তু অনেকটা ঈদের যে ভিড় সেটি এখন থেকে আমরা লক্ষ্য করতে পারছি। ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও এখনো কিন্তু ঢাকার যেসব অফিস আদালত রয়েছে সেগুলো এখনো বন্ধ হয়নি। কিন্তু তার আগেই যে কমলাপুরের বর্তমান অবস্থা, সকাল থেকেই কিন্তু এখানে ঘরমুখ মানুষের একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মানুষের ঈদযাত্রা এবার অনেকটা সুগম করতে, কোনো ভোগান্তি যাতে না পোহাতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ যে রেলওয়ে কর্তৃপক্ষ তারা কিন্তু একের পর এক নতুন নতুন উদ্যোগ নিয়ে চলেছেন। এবার 10টি বিশেষ ট্রেনের মাধ্যমে টানা 9 দিন কিন্তু ঈদের আগে এবং পরে টানা 9 দিন একটি বিশেষ সার্ভিস দিবে স্পেশাল ট্রেনগুলো। এছাড়া যাত্রীদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা আমাদের জানান যে ঘরমুখ মানুষের যে যাত্রা এবার তারা কিন্তু তেমন কোনো ভোগান্তির পোহাতে হচ্ছে না। যে শিডিউল বিপর্যয়ের একটি সমস্যা আমরা প্রতিবার কিন্তু দেখে থাকি, কিন্তু এবার একটি স্বস্তির ঈদ যাত্রা হচ্ছে বলে তারা আমাদের জানান। পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষ বলেন যে স্পেশাল ট্রেনের পাশাপাশি তারা কিন্তু এক নাগারে কিন্তু কোনো বিরতি ছাড়া একের পর এক ট্রেন কিন্তু আসা যাওয়ার মধ্যে রাখছেন। এছাড়া ট্রেনগুলো যে সময় ছাড়ার কথা সময় মতো ছাড়ছেন এবং ট্রেনের ভিতরে যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না হয় সেক্ষেত্রে তারা ভিতরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রাখছেন। এখন এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাজিস্ট্রেট কিন্তু একটি নিরাপত্তা কর্মীদের সঙ্গে এখানে টিকিট চেকিংয়ের এসেছেন। এছাড়া তারা টিকিট ছাড়া কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছেন না। তারা স্ট্যান্ডিং টিকিট দিচ্ছেন যাদের আগে থেকে টিকিট কাটা ছিল না। এছাড়া ভোগান্তি এড়াতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হলে একদিকে অনেক যাত্রী বলছেন যে এটি তাদের জন্য সুবিধাই হয়েছে, কিন্তু অনেক যাত্রীরা বলছেন যে সার্ভার জটিলতা সহ কিছুক্ষণ দেরি হওয়ার কারণে অনেকেই কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু টিকিট পায়নি। সেই ক্ষেত্রে তারা অনেকেই কিন্তু তাদের নির্ভর করতে হচ্ছে স্ট্যান্ডিং টিকিটের উপর, এবং এখানে স্টেশনে এসে তারা স্ট্যান্ডিং টিকিট কেটে তারপর তারা যে ঘরমুখ মানুষের যে যাত্রা সেটি তারা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করছেন। এই ছিল রাজধানী কমলাপুর থেকে সর্বশেষ। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটের যে সর্বশেষ পরিস্থিতি সেটি জানতে আমাদের সহকর্মী আব্দুল আলিমের কাছে। আলিম, আপনি জানাবেন সেখানকার বিস্তারিত। ধন্যবাদ ফাহিম। আমরা জানছিলাম যে কমলাপুর রেল স্টেশনের ঈদযাত্রার খবর। তো আমি রয়েছি মানিকগঞ্জের ঢাকা রিচার মহাসড়কের যে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট, এই নৌ রুটের 5 নম্বর ফেরিঘাটে। তো আমরা বলতে চাই যে এই পাটুরিয়া দৌলতদিয়ার যে নৌ রুটটি রয়েছে এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম একটি এই প্রবেশ পথ দিয়ে কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যে ঈদের ঘরমুখ যে রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে যেতে শুরু করেছেন। তো আমরা থেকে অবস্থান করছি এই ঘাট এলাকায়। দেখতে পেয়েছি যে এই যে পাটুরিয়া দৌলতদিয়া যে নৌ রুটের মধ্যে যে 5টি ফেরিঘাট রয়েছে এর মধ্যে 2 নং ফেরিঘাটটি বালু ব্যবসায়ীদের কারণে বন্ধ রাখা হয়েছে এবং 3 নম্বর পানি উঠে যাওয়ায় কিন্তু এই যান চলাচল কিন্তু ভোগান্তির সৃষ্টি হয়েছে। তো আমরা যাত্রীদের সাথে যানবাহন কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই ঈদের আগে আজ থেকে কিন্তু যে ঈদ যাত্রা সেটি কিন্তু পুরোপুরি শুরু হবে। যে আজ সরকারি অফিস ছুটির পরে এবং গার্মেন্টস ছুটির পরে কিন্তু এই যে ঈদের ঘরমুখ যাত্রীদের কিন্তু চাপ বাড়বে। তো এই মুহূর্তে এই পন্টুনে পানি জমে থাকার কারণে কিন্তু গাড়ি এবং যানবাহন পার হতে পারছেন না, তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে।
আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসি যে কর্তৃপক্ষ রয়েছে তার সাথে, তিনি যেটি জানিয়েছেন যে গতকাল এই রাতে কিন্তু পদ্মায় পানি বাড়ার কারণে পন্টনটি তলিয়ে যায়, যে কারণে তারা সকাল থেকে 3 নম্বর ঘাটটি তারা ওঠানোর জন্য চেষ্টা করছেন এবং এই যে 4 নম্বর ঘাটটি কিন্তু তারা বলছে আজ বিকেলের মধ্যে উঠাবেন। তো আমরা সব বলতে যাই যে এই পাটুরিয়া নৌরুটে যে পন্টনটি তলিয়ে রয়েছে, যে কারণে কিন্তু কিছুটা ভোগান্তি রয়েছে। তো আজ বিকেল থেকে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ বাড়বে বলে জানতে পেরেছি। তাই এবং যে 17টি ফেরি দিয়ে যাত্রী পারাপার এবং যানবাহন পারাপার করা হচ্ছে এবং 5 শতাধিক পুলিশ কিন্তু এই ঘাট এলাকায় ঢাকা-রিচা মহাসড়কে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। তো এই কাছে পাটুরিয়া দোলদের নৌকা সর্বশেষ করে আমরা এখন চলে আমাদের সহকর্মী রয়েছেন দেওয়ান ইমন, তার কাছে। ইমন। আলিম, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের ঢাকা-রিচা মহাসড়কে এবং আজকে যে চিত্রটি সকাল থেকে দেখছি যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু গাড়ির চাপ অনেকটাই বেড়েছে। বিশেষ করে ঘরমুখ মানুষ যারা, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে বিভিন্ন স্ট্যান্ডে, সড়কের পাশে যে সমস্ত স্ট্যান্ডগুলো রয়েছে সেখানে কিন্তু এসে তারা জমায়েত হচ্ছেন এবং তারা কিন্তু নারীর টানে কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু তারা রওনা হচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি যে অন্যান্য দিনে এই সময়টায়, অর্থাৎ এই যে 9টার ঘন্টার কিছুটা পরের যে স্বাভাবিক চিত্রটি থাকে সড়কে, সেটি কিন্তু এখন নেই। এখন কিন্তু একদমই যে ঈদের যে ব্যস্ততা, সেই ব্যস্ততাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সড়কে কিন্তু প্রচুর গাড়ির চাপ রয়েছে এবং যাত্রীও যারা নারীর টানে বাড়ি ফিরবেন সেই সমস্ত মানুষও কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা তার সেই যাত্রায় কিন্তু রওনা হয়েছেন। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন সড়ক ঘুরে যে যানজট কোথাও না থাকলেও কিন্তু যেহেতু পশুর হাট রয়েছে সড়কের পাশে বেশ কয়েকটি, সেখানে সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু গাড়ির ধীর গতি রয়েছে। এছাড়া যেহেতু এই যে বাইপাইলের যে ত্রিমুখী স্থানটি রয়েছে সেখানে কিন্তু আমরা গাড়ির কিছুটা ধীর গতি দেখেছি, তবে এখন পর্যন্ত কিন্তু যানজটের কোনো খবর আমরা পাইনি। আজকে কর্মদিবসের পরে কিন্তু গার্মেন্টস শিল্প কারখানা এবং যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু ছুটি হওয়ার কথা রয়েছে এবং এটি যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা, আজকের পরে হয়তো এখানে গাড়ির চাপ আরো বাড়বে, কিছুটা হয়তো ধীর গতি তৈরি হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু সড়কের পরিস্থিতি বলা চলে যে অনেকটাই স্বাভাবিক রয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, সাভার সার্কেলে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে মানুষের দুর্ভোগ নিরসনে এবং এই যে কুরবানি ঈদ উপলক্ষে ঢাকায় যে সমস্ত পশুবাহী গাড়িগুলো আসবে সেগুলোকে কিন্তু তারা যেন নির্বিঘ্নে পশু নিয়ে আসতে পারেন এবং মানুষের যাত্রাটাও যেন নির্বিঘ্নে হয়, সেই উপলক্ষে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি তারা নিয়েছেন। এবং এই যে যারা জনসাধারণ রয়েছেন তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে এই যে এখন পর্যন্ত কিন্তু তারা কোনো ধরনের দুর্ভোগ কিন্তু পোহাচ্ছেন না, অনেকটাই কিন্তু সত্যি রয়েছে এখনো পর্যন্ত। তবে যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা, এইখানকার কিন্তু লাখ লাখ শ্রমিকের কিন্তু ছুটি হবে এই যে ঈদের আগের দুদিন, তখন কিন্তু একসাথে যে সড়কে যে পরিমাণ মানুষের চাপ বাড়বে সেটি কিন্তু এই পরিবহনের ক্ষেত্রে এসে কিন্তু সেটিতে যোগ হবে এই যে বাড়তি চাপটি। এবং অনেক শ্রমিকরা কিন্তু তারা নিজেরাই কিন্তু এই যে পরিবহন যোগে যারা নিজেরাই পরিবহন কিন্তু তারা নিজেদের কিন্তু সেই প্রস্তুতি রেখেছেন যে নিজেরাই কিন্তু পরিবহন এখান থেকে রিজার্ভ করবে, গ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। সেই সময় কিন্তু অতিরিক্ত একটা চাপে কিন্তু এখানে ভোগান্তির শঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে অতসী সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। ফরিদপুরে মাহিন্দ্রা ও বাসের সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন, আহত হয়েছেন আরো অন্তত 3 জন। বুধবার সকাল 6:30টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু জাফর জানান, মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়। এই ঘটনায় আহত হয়েছে আরো 3 জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি। ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে আগুন লেগে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ভোর 4টার দিকে বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এতে আশেপাশের 3 থেকে 4টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। এতে গ্যাস সিলিন্ডারের অসংখ্য বোতল থাকায় বিস্ফোরণ ঘটে।
আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে আমরা আমাদের পার্শ্ববর্তী যে স্টেশন আছে সরাইল ফায়ার স্টেশন সেখান থেকে আমাদের দুটো ইউনিট এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের আগুন আমাদের পুরোটা কন্ট্রোলে চলে আসছে। এখন পর্যন্ত আমাদের কোনো যানবাহনের ক্ষয়ক্ষতির কোনো নিউজ। শেখ মুজিব সহ 4 শতাধিক রাজনীতিবিদকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশ ক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে অধ্যাদেশ জারি করা হয়। শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার অধ্যাদেশে এসব নেতাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারি নয়, আরও 4 শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। ভারত থেকে পুশ-ইন ঠেকানো সম্ভব হচ্ছে না, তবে এই বিষয়ে ভারতের সঙ্গে চিঠি আদান প্রদান হচ্ছে। আজকালের মধ্যে আবারও চিঠি দেওয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, ভারতের তালিকা অনুযায়ী অনেককেই ফেরত নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কনসুলার ডায়ালগও হতে পারে। এ সময় সীমান্ত হত্যার বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বাংলাদেশের কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে পাঠানো চিঠির কোনো জবাব ঢাকা পায়নি জানিয়ে উপদেষ্টা বলেন, প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেওয়া হবে। হঠাৎ করে রাজশাহীতে করোনা আক্রান্তের হার বাড়ছে। গত 2 দিনে নতুন করে শনাক্ত হয়েছেন 11 জন। এর মধ্যে চিকিৎসক আছেন 7 জন। ফলে উদ্বেগ আরও বেড়েছে। তবে চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। দিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। কাজী শাহেদের প্রতিবেদন। 2000 থেকে 2022 হাসপাতালে বিছানা ও অক্সিজেনের জন্য হাহাকার, জনজীবন স্তব্ধ করা লকডাউনের মতো এমন ভয়ঙ্কর তাণ্ডবের সাক্ষী থাকার 3 বছর পর আবারও চোখ রাঙাচ্ছে করোনা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য বলছে, দুদিনে আক্রান্ত হয়েছেন 11 জন, যার মধ্যে চিকিৎসক 7 জন। হঠাৎ রাজশাহীতে করোনার এমন প্রাদুর্ভাবকে স্বাভাবিক মনে করছেন চিকিৎসকরা। নতুন ভেরিয়েন্ট হলেও এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের। ভ্যাকসিন দেওয়ার জন্য মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও আছে, সাথে আবার নতুন স্ট্রেন হওয়ার কারণে একটু অসুস্থ হচ্ছে। এখন পর্যন্ত কোন স্ট্রেন এটা আমরা বলতে পারবো না। এটা ঢাকায় করবে আর ঠিক করবে, তবে এটা খুব বিপজ্জনক না বলে মনে করতেছি আমি। রাজশাহী জুড়ে যখন আবারও করোনা চোখ রাঙাচ্ছে, তখন মেডিকেল কলেজ হাসপাতালও নিয়েছে প্রস্তুতি। অতীত অভিজ্ঞতা থেকে প্রস্তুত করা আছেন চিকিৎসক। আমাদের উপপরিচালক স্যারের নির্দেশনায় আমরা করোনার জন্য যে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড সেটি সার্বক্ষণিক প্রস্তুত রেখেছি এবং যে কোনো পরিস্থিতিতে যদি করোনা পজিটিভ রোগী আমাদের এখানে ভর্তি হয়, আমরা তাদের সেবা দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেই জনবল থেকে শুরু করে ওষুধপত্র সেগুলো প্রস্তুত রেখেছি। তবে ছড়িয়ে পড়ার আগেই নাগরিক সচেতনতা বাড়ানোর পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। যারা বয়স্ক আছে, যাদের কোমরবিডিটি আছে, তাদেরকে একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে। আর হাসপাতালগুলোতে আপনারা দেখেছেন যে এখন যে ভ্যারিয়েন্টটা আসছে তার মধ্যে আক্রান্ত আমরা রাজশাহীতে যেটা দেখেছি তার মধ্যে চিকিৎসকই বেশি। উদ্বেগ বা আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে সবাইকে এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।